ঠিক 10 বছর আগে 2007 সালের এই দিনে দেশে জারি হয় জরুরি অবস্থা এবং এরপর তত্ত্বাবধায়ক সরকারের আবরণে গঠিত হয় সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে কয়েক মাস ধরে রাজপথে আওয়ামী লীগের তীব্র সহিংস আন্দোলন, সংলাপের ব্যর্থতা এবং এর ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির 22 জানুয়ারি নির্বাচন বর্জনের প্রেক্ষাপটে আসে 1/11। সে সময় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডার রাষ্ট্রদূত এবং জাতিসংঘের সমন্বয়কারী নিয়মিত নানা প্রেসক্রিপশন দিতে আওয়ামী লীগ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের যখন তখন ডেকে পাঠাতেন। এ অবস্থায় নির্বাচন অংশগ্রহণমূলক না হলে জাতিসংঘ মিশন থেকে বাদ পড়বে বাংলাদেশের বাহিনী এমন আশঙ্কা ছড়িয়ে সেনাবাহিনী প্রধান মইনু আহমেদের নেতৃত্বে 3 বাহিনী প্রধান বঙ্গভবনে ঢুকে জরুরি আইন জারির প্রজ্ঞাপন ও তত্ত্বাবধায়ক সরকার প্রধানের পদত্যাগের চিঠিতে একরকম চাপের মুখে সই করিয়ে আনেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে দিয়ে। এরপর নতুন করে ফখরুদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠিত হলেও নিজেদের ম্যান্ডেটের বাইরে গিয়ে দুর্নীতি দমনের নামে শেখ হাসিনা, খালেদা জিয়া সহ সব শীর্ষস্থানীয় রাজনীতিকের বিরুদ্ধে সত্য মিথ্যা মামলা, তাদের গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের নামে ভয় দেখিয়ে বল প্রয়োগ করে নানা রকম সাক্ষ্য নিয়ে সেগুলো আবার চাপের মুখে সংবাদ মাধ্যমে ছেপে বা ইউটিউবে ছেড়ে রাজনীতিকদের চরিত্র হননে ব্যস্ত হয়ে 2 বছর ক্ষমতায় থেকে যায়। 1/11 থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে, বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের একটি শান্তিপূর্ণ এবং স্থায়ী পন্থা খুঁজে পাওয়া যাবে এমন নানা প্রত্যাশা গত 10 বছরেও পূর্ণ হয়নি। বরং সে সময় শেখ হাসিনার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ হাইকোর্টে বাতিল হলেও ওই সময়ে আনা অভিযোগের ভিত্তিতে চলা মামলায় 2019 সালে আগামী নির্বাচনের আগে খালেদা জিয়া সাজা পেয়ে নির্বাচনে অযোগ্য হবেন নিয়মিত এমন আশাবাদ ব্যক্ত করছেন আওয়ামী লীগ নেতারা। এসব নিয়ে আলাপ করতে রাজখান স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের 3 জনকেই। আমি মহিবুল নওফেল আপনাকে দিয়েই শুরু করতে চাই। 1/11 থেকে আমরা কি শিখলাম এবং 1/11 এই যে আমরা প্রায়ই বলি যে 1/11 যে কোনো সময় আবার হতে পারে, 1/11 ষড়যন্ত্রকারীরা চলছেন। আজকে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম কথা বলছেন, আওয়ামী লীগ নেতারা তো বলেনি। মানে রাজনীতিকরা কি করলেন যাতে 1/11 আর না আসে? আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে ডিবিসি টিভির যারা দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। 1/11 যেই ঘটনাটি সেটা প্রাথমিক দৃষ্টিতে আমাদের দলীয় দৃষ্টিকোণ থেকে আমাদের প্রথমে মনে হয়েছিল যে দেশে যে সেই অবস্থা এসেছিল এর জন্য তৎকালীন সরকার যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়াটা তখন চালু ছিল সেটা ওনারা অনুসরণ না করার দরুন আসলে 1/11 সরকারের উদ্ভব হয়, বা তত্ত্বাবধায়ক সরকারেরই একটি রূপ ছিল সেই 1/11 সরকার। তো এখন আমরা যদি বলি যে এ থেকে আমরা রাজনীতিবিদরা শিক্ষা নিয়েছি কি নেইনি, আসলে ব্যাপারটি ওভাবে দেখার চাইতে আমাদের দেখতে হবে যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা রাজনৈতিক দলরা ঐক্যমত্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে কি উপনীত হতে পেরেছি কিনা, সেটা তো আসলে আমরা পারিনি। বাস্তব কথা হচ্ছে সেটা আমরা পারিনি। তবে আমরা আশা প্রকাশ করছি যে বর্তমানে যেই আলোচনার একটা পরিবেশ দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনকে পুনর্গঠন নিয়ে, আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় যে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে যে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি তারা বিগত নির্বাচনে আমাদের 2014 নির্বাচনে যে দাবিটি নিয়ে তারা সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন সেই দাবিটি থেকে কিছুটা হলেও সরে এসেছেন। এজন্যই যে হয়তোবা দেরিতে হলেও তাদের উপলব্ধি হয়েছে যে অগণতান্ত্রিক শক্তিকে দেশের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে না দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে তাদের একটা দায়িত্ব আছে বলে আমি মনে করি যে বর্তমানে তারা নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয় আলোচনার ব্যাপারে বেশ সচেষ্ট, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কথাটা নিয়ে তেমন কথা বলছেন না। এখন ব্যাপারটি হচ্ছে আমরা রাজনীতি যারা করি তারা আমাদের দেশে একটি সংস্কৃতির আমরা প্রচলন দেখেছি, সেটি হচ্ছে যে আমাদের দেশে যে সমস্ত বেসরকারি সংস্থাগুলো আছে, এনজিও যারা আছে এবং সুশীল সমাজের কিছু সুনির্দিষ্ট প্রতিনিধি যারা আছেন বা ব্যক্তিত্ব বলে আমরা যাদেরকে মনে করি, তাদের মধ্যে সমাজের মধ্যে বিরাজনীতিকরণের একটা প্রচেষ্টা থাকে এবং বিরাজনীতিকরণকে তারা সবসময় উৎসাহিত করেন। তারা রাজনৈতিক দলগুলোকে সবসময় দোষারোপ করেন। শুনেছেন কিনা জানি না, আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক অনুষ্ঠানে তিনি বলেছেন যে 1/11 তো বিরাজনীতিকরণের উদ্দেশ্য ছিলই, সেই বিরাজনীতিকরণ আরেকভাবে এখন আপনারা করছেন, আওয়ামী লীগ সরকার করছে, মানে যেহেতু রাজনীতির স্পেস নেই সেই অর্থেই বলছেন তিনি।
তিনি তার রাজনৈতিক অবস্থান থেকে একটা কথা বলেছেন। তবে আমি মনে করি যে দল হিসেবে রাজনীতিকরণ করার জন্য আমরা ইতিমধ্যে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে একটি হচ্ছে যে দলীয় প্রতীকে স্থানীয় সরকারের নির্বাচনগুলো করা। আপনারা জানেন দেশের একটি অংশ এর আগে প্রচারণা চালাচ্ছিল বা চালিয়েছিল বহুদিন ধরে, এমনকি যখন সামরিক সরকার ক্ষমতায় ছিল তখন স্থানীয় সরকার নির্বাচনগুলো নির্দলীয় প্রতীকে এক ধরনের হিপোক্রেসির মাধ্যমে আমরা নির্বাচনগুলো করতাম, যে রাজনৈতিক দলগুলো সমর্থন দিত, অন্য প্রতীকে নির্বাচন হতো, যার ফলাফলে একটা সেমি পলিটিক্যাল গভর্নমেন্টের একটা রূপ আমরা দেখতাম। আমরা সেই হিপোক্রেসি থেকে সরে এসেছি, আমরা রাজনীতিকরণই করেছি। ইনফ্যাক্ট আমরা রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করেছি। আমরা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকে আমাদের নির্বাচন কমিশন সংক্রান্ত যে প্রস্তাবনা দিয়েছি, সেখানে আমরা কিন্তু রাজনীতির পক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। এখন জিনিসটা হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থেকে একটি রাজনৈতিক দল যদি রাজনীতি না করে, যদি তারা রাষ্ট্রদূত বা কূটনৈতিক রাজনীতি, মানে একটা দল বলতে কি আপনি বিএনপি কে বোঝাচ্ছেন? জি, বিএনপি কে বোঝাচ্ছি, কারণ তারা রাজনীতির যে চিরচারিত যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো তারা অনুসরণ না করে তারা নালিশের মাধ্যমে বিদেশি দূতাবাসগুলোতে ধর্ণা দিয়ে তারা রাজনীতি করতে চাচ্ছেন। সেই অবাক ব্যাপার, মানে আপনার মনে আছে কিনা, আমি আজকে সব সেই সময়ের পত্রিকাগুলো দেখছিলাম, মানে একদম সময় ধরে ধরে কিন্তু এগুলো ডকুমেন্টেড আছে যে মানে এরশাদ সাহেবের বাসা থেকে ওই টিউজডে গ্রুপের 5 কূটনীতিক বেরোচ্ছেন, বের হওয়ার পরে বিএনপির মানে মহাসচিবের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষ করছেন, তারপরে আওয়ামী লীগের সঙ্গে সেই বৈঠক হচ্ছে। মানে কেউ আসলে কূটনীতিকদের কাছে ধর্ণা দেওয়ায় তখন পিছিয়ে ছিলেন না। এই প্রসঙ্গে আমি আসতেই চাইছি, নিজেরাই তখন সেই সংস্কৃতি চালু করেছিল। আসলে আমি বলবো না যে রাজনীতিকরা ধর্ণা দিয়েছেন, আমি বলবো কূটনীতিকরা নিজেরাই তখন সেই সংস্কৃতি থেকে কিছুটা বেরিয়ে আসা গেল কিনা এই 10 বছরে, এই প্রসঙ্গে আমি আলাপ করব। একটি রাজনৈতিক দল বের হয়, বের হতে পারে। আপনাকে শুরু করলাম শামা ওবায়দ, আপনার কাছেও সেটাই জানতে চাই যে রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন এলো কিনা, মানে 11-র আগে পরের রাজনীতি কিছুটা ভিন্ন কিনা? আপনাকে ধন্যবাদ। মানে 1-11 আমাদের দেশের জন্য, আমাদের দেশের গণতন্ত্রের জন্য একটি কালো অধ্যায়, মানে এটা এর মধ্যে কোনো সন্দেহ নেই। কোনো গুণগত পরিবর্তন আমি এখন পর্যন্ত দেখি না, আনফরচুনেটলি। আমি দেখতে চাই, হ্যাঁ, কিন্তু আমি ওরকমভাবে কোনো গুণগত পরিবর্তন দেখি না। আমাদের নিশ্চয়ই মনে আছে যে তখন ধারাবাহিকভাবে অনেকগুলো ঘটনা ঘটেছিল। 2006 সালের শেষের দিকে 28 অক্টোবরে আওয়ামী লীগ তৎকালীন বিরোধী দলে ছিলেন আওয়ামী লীগ, তখন আওয়ামী লীগের লগি বৈঠার যে আন্দোলন এবং সারা দেশ থেকে লগি বৈঠা নিয়ে মানে আসার আহ্বান জানানো হয়েছিল। সব কাঠের মিস্ত্রিদের বৈঠা বানাচ্ছিল যে, এবং সেভাবে যে তাণ্ডব চালানো হয়েছিল, মানুষ মারা হয়েছিল, সেইটার থেকে সূত্রপাত। তারপরে বিভিন্ন আন্দোলন হয়েছে, হয়েছে, তার মধ্য দিয়ে এই 1-11-র জন্ম হয়েছে। এখন 1-11 যখন হলো, এই যারা এই 1-11-র পেছনে ছিল এবং যারা নেতৃত্ব নিয়েছে, তাদের আমরা মনে করি মূল উদ্দেশ্য ছিল দেশটাকে রাজনীতি শূন্য করা, রাজনীতিবিদ শূন্য করা। এবং দেখেন তারা কিন্তু একে একে প্রত্যেকটি দলের, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বড় দলের প্রত্যেক রাজনীতিবিদদের পিছনে কিন্তু তারা মানে মিথ্যা মামলা দিয়েছে, তারা লেগেছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এখনকার বিরোধী দলের নেত্রী, কাউকে কিন্তু তারা বাদ দেয় নাই, সকলকে কিন্তু তারা ধরেছিল। এবং আপনাদের মনে আছে যখন প্রথমে বর্তমান প্রধানমন্ত্রীকে ওনারা অ্যারেস্ট করে, যখন ওনাকে অ্যারেস্ট করে তখন কিন্তু সাথে সাথে বেগম খালেদা জিয়া এটার প্রতিবাদ জানিয়েছিল, স্টেটমেন্ট দিয়েছিলেন। তারপরে বেগম খালেদা জিয়া তার মনে হয় কিছুদিন পরে অ্যারেস্ট করেন। তারপরে আমাদের বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে অ্যারেস্ট করেন, বিভিন্ন সব নেতৃবৃন্দ। এবং তারপরে দেখা গেল প্রথমে 2-1 মাস মনে হয়েছিল যে তারা একটা রিফর্ম আনবে, হ্যাঁ, এবং দেশে একটি ভালো রাজনীতির সূচনা হবে, কিন্তু সেটা কিন্তু হলো না। আমরা কি দেখলাম, রাজনীতিবিদ না, ব্যবসায়ীদের পিছনেও তারা লাগলো এবং ব্যবসায়ীদেরকে বেছে বেছে ধরে তাদেরকে এক্সটর্ট করা, তাদেরকে আমরা এরপরে দেখলাম যে তারা দুর্নীতির সাথে লিপ্ত হয়ে গেল। কিভাবে? যে তারা বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদেরকে ধরছে, তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে এবং সেটার বিনিময়ে তাদের বিরুদ্ধে কি মামলা দেওয়া হবে কি হবে না সেটা ডিসাইড হচ্ছে। তো সুতরাং দেখা গেল যে এই 1-11 সরকার একটা ভালো একটা মানে আবরণ নিয়ে আসলেও তারা কিন্তু প্রকারান্তরে দেশের ক্ষতি করেছে এবং দেশকে একটা রাজনীতিবিদ শূন্য। ওই ভয়াবহ
ভয়াবহ অভিজ্ঞতার ফলে বাংলাদেশে ধরুন একটা দীর্ঘ সময় ধরে তো এই আশাবাদটা অনেক রাজনীতিকের ভেতরেও থাকে যে রাজনৈতিক সংকট চলছে, রাজনীতিতে কোনো সমাধান হচ্ছে না, তো তার চেয়ে আর্মি আসুক, আর্মি এসে মানে দেশপ্রেমিক সেনাবাহিনী এসে আমাদের রক্ষা করুক। এই মনোভাবে একটা পরিবর্তন এসেছে মনে করেন রাজনৈতিকদের ভেতরে এই ১/১১ ঘটনার? এই মনোভাব কিন্তু যারা প্রকৃতপক্ষে রাজনীতি করে তাদের, আমার মনে হয় না তাদের মধ্যে আছে। বিএনপিতে যারা রাজনীতি করে, যারা ভোট পলিটিক্স করে, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র গঠন করতে চায়, বা আওয়ামী লীগে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র গঠন করতে চায়, আমার মনে হয় না তারা কেউই এই পন্থায় আগ্রহী হবে। হ্যাঁ, আমি দেখেছি যে উনি একজন রাজনৈতিক পরিবারের সন্তান, আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। আমি ছোটকাল থেকে আমার বাবাকে বলতে শুনেছি যে দেশ চালাতে হলে, সরকার চালাতে হলে, রাষ্ট্র চালাতে হলে রাজনীতিবিদদের দরকার হয়। আর্মির একটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে। আমি এই ব্যাপারে এই পয়েন্টটা আমি এই জন্য বলছি যে কিছুদিন আগে যখন নির্বাচন কমিশনের একটা রূপরেখা দিলেন বেগম খালেদা জিয়া, তখন কিন্তু এই পয়েন্টটা নিয়ে আওয়ামী লীগ কথা বলেছে। ওনারা বলছে যে আওয়ামী লীগ প্রায় আপনাদের খোঁচাও দেয় যে আপনারা নাকি চান আমরা যেহেতু ওখানে সেনাবাহিনীর কথা বলা আছে যে ওই নির্বাচনকালীন সময় সেনাবাহিনীকে একটা দেওয়া। আজকে আওয়ামী লীগ যে 10 পাতার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রপতিকে, সেখানেও সেটা বলেছেন যে এগুলো এই অপপ্রয়াস থেকে আপনারা সবসময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেরিয়াল পাওয়ারের কথা বলেন। তো এখন এখানে আমরা কিন্তু বিএনপি কিন্তু খুব পরিষ্কার, সেনাবাহিনী আমরা মোটেও চাই না যে সেনাবাহিনী একটা ইন্টারভেনশন করুক বা সেনাবাহিনী কিছু করুক। আমরা চাই যে সেনাবাহিনী গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ইনভলভ থাকুক। সেনাবাহিনী আমাদের যখন ভোটার আইডি কার্ড হচ্ছে তখন সেনাবাহিনী সেটা করে দিচ্ছে, আমাদের বিভিন্ন প্রজেক্টে সেনাবাহিনী ইনভলভ হচ্ছে। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যদি তারা ইনভলভ থাকে দেশের একটি গুরুত্বপূর্ণ একটা সিস্টেম হিসেবে, তাহলে আমি মনে করি না তাদের কখনোই সেই গণতন্ত্র প্রক্রিয়া ভাঙার সুযোগ থাকবে। আমি মানে একটা বিরতিতে যাব, তার আগে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে যে প্রশ্নটি করতে চাই, এই প্রশ্নটির উত্তর আসলে শামাওবাদ আপনার কাছ থেকেও আমি নেব। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনার কি মনে হয় কিনা যে ১/১১ প্রেক্ষাপটটি আসলে মানে প্রথম প্রমাণ করে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেই ব্যবস্থাটি হলেই এখন আমরা অনেক সময়ই বলি যে সকল দল তাহলে নিশ্চিন্তে রাজনীতি মানে নির্বাচনে অংশ নিতে পারত, এত সুন্দর একটা ব্যবস্থা ছিল, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটিকেও যে ম্যানিপুলেট করা যায় সেটি আসলে প্রমাণ হয়েছে এই ১/১১ মাধ্যমে, মানে এই ম্যানিপুলেশন দিয়ে এই পুরো সমস্যার শুরু। না, সেটা তো অবশ্যই হয়েছে, বিকজ আমরা সেই সময় বিচারপতিদের বয়স 2 বছর বাড়ানো হলো যাতে KM হাসান সাহেব উনি চিফ হতে পারেন, এবং উনি একসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। সেজন্য আওয়ামী লীগ এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং শেষ মুহূর্তে KM হাসান সাহেব উনি বললেন আমি আর হব না। এরপরে খুব হারিডলি 3টা ধাপ পেরিয়ে ইয়াজউদ্দিন সাহেবকে মানে আর কোনো বিচারপতির অপশনে যাওয়া হয়নি। নেক্সট আপিল বিভাগের বিচারপতি ছিল, নেক্সট প্রধান বিচারপতি, সব দিয়ে ইয়াজউদ্দিন সাহেবকে করা হলো। ইটস এ আপিল সিজার টু সিজার হয়ে গেল। আর বিএনপির আমলে বিএনপির নিয়োজিত রাষ্ট্রপতিকে কেয়ারটেকার গভর্নমেন্টে হেড করা হলো। সেটার বিরুদ্ধে কিন্তু একটা রিট হয়েছিল, এবং সেই রিটে যখন সারাদিন হিয়ারিং, 2 দিন হিয়ারিং এর পরে লাঞ্চের পরে বিচারপতির নাম আমার মনে পড়ে, বিচারপতি যখন রুল ইস্যু করবেন ঠিক সেই সময় জেআর মদন চিফ সাহেব তার জুরিসডিকশন চেঞ্জ করে দেন। এবং এই প্রেক্ষাপটগুলোতে ছিল, তো উনি যখন রুল দিচ্ছেন সেই সময় একটা চিঠি আসলো, চিঠিতে দেখা গেল ওনার জুরিসডিকশন নেই, রিট জুরিসডিকশন নাই। এগুলো হয়েছে সেই সময় এই প্রেক্ষাপটে, এবং সেই সময় আওয়ামী লীগের তীব্র আন্দোলনও করছিলেন। এবং আওয়ামী লীগের আরেকটা ছিল যে 22শে জানুয়ারি পর্যন্ত তারা কিন্তু ইলেকশন করবেন, এরকম একটা মনোভাব নিয়ে পুরো মাঠ চাঙ্গা ছিল, আন্দোলনের তুঙ্গে ছিল। একই ধরনের ইলেকশন আওয়ামী লীগ 5 জানুয়ারি করে ফেলছে, বিএনপি ঠেকাতে পারে কারণ করতে পারেনি। এর একটা কারণ কি মনে করেন যে এরশাদের মনোনয়ন বাতিল হয়ে গেল যে তখন, সে কারণে যখন জাতীয় পার্টি বলল যে আমি নির্বাচনে যাব না, মানে এবার যেমন আপনারা গেলেন আর নির্বাচনটা হয়ে গেল, সেবারও করে ফেলা যেত যদি আওয়ামী লীগ না গেলেও জাতীয় পার্টি যেত না, সেটা আমার কাছে মনে হয় না। কারণ মাঠে আওয়ামী লীগ অত্যন্ত সক্রিয় ছিল, মাঠে আওয়ামী লীগ যে পরিমাণ সক্রিয় ছিল এবার বিএনপি সে পরিমাণ সক্রিয় অন্তত ঢাকাতে ছিল না। এখানে একটা পার্থক্য হয়ে গেছে। দ্বিতীয় যে জিনিসটি হয়েছে অবশ্যই যে বেশ কিছু লোক তখন ক্যাজুয়ালিটিও ঘটে গেছিল এবং অনেকগুলো লোক মারাও গেছেন। এখানে যে জিনিসটা আমি বলবো যে এখন আজকে কিন্তু ওনারা দুজনই, আমি ওনাদের সাথে আগেও টকশো করেছি, কখনো মতৈক্যে পৌঁছেন না। আজকে দুজনই কিন্তু 1/11 বিরুদ্ধে মতৈক্যে পৌঁছেছেন, কিন্তু এরপরও কিন্তু রাজনীতির গুণগত পরিবর্তন হয় নাই। হিটলার যে ভুলটি করেছিলেন রাশিয়া অ্যাটাক করে, এর আগে নেপোলিয়ন সেই একইভাবে রাশিয়া অ্যাটাক করেছিলেন এবং নেপোলিয়ন ডিস্ট্রয় হয়ে গেছেন রাশিয়া অ্যাটাকের কারণে উইন্টার টাইমে। সেই একই ভুল হিটলার করেছে। 1/11 যেসব কারণে আসছে, 1/11 আর সামনে আসবে বলে আমার মনে হয় না। কারণ 1/11-এর সময় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অর্থাৎ দুটো বলা যায়। একটা হচ্ছে ঢাকা ভার্সিটিতে যে মুভমেন্টটা হয়েছে, একটা মাত্র ছাত্র একটা মাত্র কিকের পরে টোটাল সিস্টেমটাকে ডিসরাপ্ট করে দিয়েছে। আরেকটা হচ্ছে
খেলার মাঠে যে একটি ঘটনা 111 এর পরে 111 এর সময় 111 এর সময় ঢাকা ভার্সিটি খেলার মাঠে একটা ছাত্র যখন গাড়ি দেয় মুভমেন্ট হলো। ও আপনি বলছেন যে ওই ছাত্র আন্দোলনের জেরে আর এই না, ওটা একটা দিকে যাবে না এক্সাম্পল লোকে। ক্রিয়েট হয়ে গেছে যে জনগণ আসলে খুব জনগণ একটা ভয়ঙ্কর লেভিয়াথান। আরেকটা হচ্ছে মাঠ পর্যায়ে মেজরদেরকে নিয়ন্ত্রণ করতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছিল, যেটা এখন ডিআইবির রিপোর্টে স্পষ্ট চলে আসছে, যে মাঠ যেটা শামা উপাধ্যায় বললেন। তো এই সবগুলো কারণে ওটা আসার সুযোগটা এখন কম। আবার সংবিধানেও একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, যদিও যখন এই ধরনের অনেক হ্যাঁ মানে এখনকার কোনো অরাজনৈতিক অনির্বাচিত লোকের আর কোনো সরকার চালানোর সম্ভাবনা তবে নাই। তারা এসে আবার সংবিধান পরিবর্তন করে রেট্রোস্পেক্টিভ ইফেক্টও দিয়ে দিতে পারেন, সেই সুযোগও আছে। তো সেই দিক থেকে চিন্তা করলে আরেকটা আছে, 111 এর ক্যারেক্টারটা কি ছিল? এটা কি মার্শাল ল কু? এর আগে তো আমাদের এখানে মার্শাল ল কু হয়েছে, পাকিস্তান পিরিয়ডে হয়েছে। না মার্শাল ল কু হলেও তো আবার জাতিসংঘের চাকরি যায়, কাজে ওইটা মার্শাল ল কু, এই জন্যই মার্শাল ল না। কু না, ইট ওয়াজ আর্মি ব্যাকড গভর্নমেন্ট। এখন ওইখানকার সদস্য সংখ্যা বা সদস্যরা নির্ধারণ হলো কিভাবে, মানে কে নির্ধারণ করলো যে এনারা কেয়ারটেকার গভর্নমেন্টের হেড হবেন? এইটা কিন্তু একটা মিস্টিরিয়াস কোশ্চেন রয়ে গেছে। আরেকটা কোশ্চেন আছে সংবিধানে, এটা হচ্ছে সংবিধানে একটা গ্যাপে পড়ে গেছে। সংবিধানে বলা ছিল যে 3 মাসের মধ্যে ইমার্জেন্সি পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে। তখন যেহেতু কোনো পার্লামেন্ট ছিল না, সেজন্য এটা প্রলংড করা হয়েছিল। বাট একটা মামলায় সুলতানা কামালের কেসে ডাবিরুল ইসলাম স্যার করেছিলেন, আমি জুনিয়র অ্যাসোসিয়েট ছিলাম, ওখানে বলেছে কাম হোয়াট মে, সংবিধানে না বললেও 3 মাসের একটা ফ্রেম কিন্তু দিয়ে দিয়েছে। ওই জাজমেন্টের কারণেও কিন্তু বর্তমানে আইনি কাঠামোতে এই ধরনের আর সুযোগ নাই। একটা বিরতিতে যাব এই প্রশ্নের উত্তর, যে আসলে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ম্যানিপুলেট করেই 1-11 এবং তারপর তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হওয়া কিনা। শামা ওয়াহেদ আপনার কাছে করব এই প্রশ্ন, আর মহিবুল হাসান চৌধুরী নওফেল আপনার কাছে প্রশ্ন করব যে আপনারাই এরপরে 10 বছর ক্ষমতায়, তো এই 10 বছরে আপনারা কি কি পজিটিভ চেঞ্জ আনলেন যাতে মনে করছেন যে 1-11 থেকে আমরা কিছুটা এগিয়েছি? দর্শক থাকুন রাজকাহনে। শামা ওয়াহেদ, মানে যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য এখনো আপনারা বলে যাচ্ছেন, আন্দোলন করে যাচ্ছেন, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে আপনারাই হাতে ধরে নষ্ট করলেন কিনা, তার প্রেক্ষিতে 1-11 এসেছে কিনা সেই প্রশ্নটি করছিলাম। না, তত্ত্বাবধায়ক সরকার তো মানে সেই প্রসেসটা তো 96 থেকেই আছে, সেটা তো চলছিলই। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকেই যে সরকার পদ্ধতিটাকেও যে ম্যানিপুলেট করা সম্ভব, সেটাই 1-11 কিন্তু এটার একটা প্রমাণ। সেটা অফকোর্স এটা আমি অফকোর্স স্বীকার করি। এবং এই তত্ত্বাবধায়ক তখন এরা যে আওয়ামী লীগ কিন্তু সবসময় বলে আসছে, গতকালকেও প্রধানমন্ত্রী ওনার বক্তব্যে বলেছেন যে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় বা যেতে পারবে না। এটা কিন্তু কথা হলো 1-11টা তো একটা ষড়যন্ত্র ছিল। এবং সেই তৎকালীন ইলেকশন কমিশন যখন আওয়ামী লীগকে ইনভাইট করেছিল তাদের সাথে আলোচনার জন্য, তখন ওনারা বলেছিলেন আমরা হচ্ছে আপনাদের আন্দোলনের ফসল। তার মানে 1-11 যারা বেনিফিশিয়ারি তৎকালীন সময়, তারা আওয়ামী লীগের আন্দোলনের ফসল। এইটা যদি হয়ে থাকে, এবং তখন কিন্তু এই যে -2 ফর্মুলা যেটা চলছিল, যে 2 নেত্রী বা 2 দলকে ধ্বংস করার, এবং তখন কিন্তু 2 নেত্রীকেও দেশ ছাড়া করার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছিল। সেই ষড়যন্ত্র কিন্তু আমাদের দেশের জনগণ, দেশের যারা তৃণমূলের, যারা আমি বলবো যারা বিএনপি করে এবং যারা আওয়ামী লীগ করে, তারা কিন্তু সেটা প্রতিহত করেছে দলমত নির্বিশেষে, আমি সেটা বলতেই হবে আমার। এবং সেই সবসময় তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বলেছেন যে আমি এই দেশের নাগরিক, আমি এই দেশেই আমি মৃত্যুবরণ করতে চাই। কিন্তু আমরা অ্যাট দ্য সেম টাইম দেখেছি যে এই সরকারের সকল, ওই তৎকালীন সরকার 1-11 সরকারের সকল কর্মকাণ্ডের বৈধতা দিয়ে কিন্তু তৎকালীন সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়েছিলেন। তো সুতরাং উনি এয়ারপোর্টে উনি বলে গিয়েছিলেন যে এই সরকার যা করছেন, এবং আপনারা ফুটেজ দেখলেই দেখতে পারবেন, এটা আমার বানিয়ে বলার কিছু নাই, এটা রেকর্ডে আছে, বলেছিলেন। অনেক ঝামেলা করতে হবে, না সেটা তো আমি বললাম। আপনি কিন্তু আপনার শুরুতে কিন্তু আপনি বলেছেন যে তৎকালীন সময়ে যত মামলাগুলো হয়েছিল, সব মামলাগুলো কিন্তু আওয়ামী লীগের সব চলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হওয়ার পরে ওনার কিন্তু সব মামলাগুলো ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু এখনো হাজিরা দিতে হচ্ছে। এই যে মামলাগুলো যে এখনো রয়ে গেছে, এই প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো, কিন্তু একটা পরিবর্তন দেখেন কিনা, যে ধরুন এই প্রশ্নটিও আপনাকে করে আসি মহিবুল নওফেলের কাছে, যে বিদেশি কূটনীতিকদের, মানে সে কি তারকা খ্যাতি তখন আমাদের দেশের, যুক্তরাষ্ট্রের, ব্রিটেনের, নিশ্চয়ই মনে আছে। চাচ্ছিলাম উনি বলবেন, আমি সে 1 সেকেন্ড আমি বলি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের রাজনীতিবিদরা যখন ব্যর্থ হয় আমাদের দল গোছাতে, দেশ গোছাতে, দেশ চালাতে, তখনই কূটনীতিকদের এই প্রাধান্য বেড়ে যায়।
কূটনীতিকরা কূটনীতিকদের কাজ করবে, কূটনীতিকদের যা কূটনীতি করা দরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে কূটনীতিকদের যে সম্পর্ক সে থাকবে, অবশ্যই একটা দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে, যোগাযোগ থাকবে, আলোচনা হবে, সবই হবে। কিন্তু এই যে ক্রাইসিস মোমেন্টে যখন ওদের গুরুত্ব বেড়ে যায়, কারণ আমাদের রাজনীতিবিদরা ব্যর্থ হয়, আমাদের সিস্টেম ব্যর্থ আপনি হয়। কূটনীতিকদেরও একটা শিক্ষা হওয়ার অংশ দেখেন কিনা গত কয় বছরে? মানে আমি জানি না ভেতরে ভেতরে কি চলছে, আপনারা ভালো বলতে পারবেন, কিন্তু বাইরে দিয়ে অন্তত মানে সংবাদ মাধ্যমে কন্টিনিউয়াস প্রেসক্রিপশন দেওয়া দেশের রাজনীতি বিষয়ে, সেটা আসলে সেই সময়ের চেয়ে এখনই গত এক দশকে কমে এসেছে মনে করেন কিনা? মানে ওরকম গত এক দশকে তো সময় হয় নাই ভাই, লাস্ট হয়েছিল লাস্ট 2006-7 তো গেল আপনার 2 বছর 11, তারপরে আওয়ামী লীগ সরকার আসলো, এখন আওয়ামী লীগই চলতেছে। হ্যাঁ, তা এখন তো এখনো সেই টাইম তো আসে নাই, সেই টাইম আসলে আমরা দেখতে পারবো কূটনীতিকরা কি করে না করে। মহিবুল নওফেল, আচ্ছা, প্রথমত আমি একটি কথা এখানে আসলে উত্তর দিতে হয়, সেটি হচ্ছে আমরা এমন একটি রাজনৈতিক শক্তির সাথে রাজনৈতিক প্রতিযোগিতায় আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের ঐতিহাসিকভাবে ওনাদের যে প্রোপাগান্ডা মেশিন বা মিথ্যা কথা প্রচার করার যে সক্ষমতাটা, সেটা আমরা দেখেছি এভাবেই যে দেখুন বারবার সব ধরনের বক্তব্যে ওনারা বাকশাল ইত্যাদি নানান ধরনের কথাবার্তা বলেন। যেই বাকশাল রাষ্ট্র ব্যবস্থার কথা তারা বলেন সেটা ছিল মাত্র 6 মাসের জন্য, এবং সেটা সেপ্টেম্বর মাস থেকে 75-এর সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার কথা ছিল। 15 আগস্টের সেই দুর্ঘটনার পরে কিন্তু সেটা আর কার্যকর হয়নি। কিন্তু তারা সেই কথাটা আজ পর্যন্ত বলতে থাকেন যে বাকশাল স্বৈরতন্ত্র, সামরিক ইত্যাদি নানান ধরনের কথা বলতেন। ঠিক অনুরূপভাবেই লগি বৈঠা আন্দোলন এই কথাটা ওনারা ওই বলছে ঢাকা শহরে সেটাই আমি বলছি। সেখানে লোককে আপনারা লগি বৈঠা আন্দোলনে পিটিয়ে মারার একটা সিন তখন অবশ্যই ক্লিপে এসেছিল, এবং সেটা কারা পিটিয়ে মেরেছিল এবং কারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে পাথর ছুটছিল। জামায়াত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা সেই সময় যে সশস্ত্রভাবে আওয়ামী লীগের কর্মীদের উপর আক্রমণ চালিয়েছিল, সেই আক্রমণের একটা ঘটনায় সেই পিটিয়ে মারার একটা ইনসিডেন্ট হয়েছে। কিন্তু বিগত 2 বছর আমাদের 2014 সালের নির্বাচনের পরে বিএনপি জামাত সারা দেশে কিভাবে কতগুলো মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। কথাই বলে যে আপনারাই নাকি করেছেন, মানে 200 জন মানুষকে পুড়িয়ে মারা টানার পরপর 2 বছর, আর একটা ইনসিডেন্টের কথা বারবার করে বলার মধ্যে এখানে একটা গুণগত পার্থক্য আছে। আমি সেখানে যাচ্ছি না। আমি বলতে চাই যে সংবিধান সম্মতভাবে কোনো রাষ্ট্র যদি পরিচালিত হয়, সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারই বলুন বা নির্বাচন কমিশন রাজনৈতিক সরকারের অধীনেই বলুন, সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা চালু থাকবে। এখন ব্যাপারটি হচ্ছে, আমরা যদি ইতিহাস দেখি, 1991 সালে যখন এরশাদ সাহেবের সরকারের পতন ঘটে এবং প্রথম যে রাজনৈতিক সরকারের যে বাংলাদেশে যে প্রথম নির্বাচন হয়, তখন বিএনপি ক্ষমতায় আসলেন। 96 সালে ক্ষমতা চলে যাওয়ার প্রাক্কালে তারা একটা কুয়ের মতন সামরিক কুয়ের একটা অবস্থা সৃষ্টি করলেন। তখন তৎকালীন সামরিক মিলিটারি চিফ আবু সালেম মোহাম্মদ নাসিম সাহেবকে সেখানে উত্তেজিত করে সেখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যখন কিনা দেশ আর কিছু সময় ক্ষেপণ হলেই কিন্তু দেশ সামরিক সরকারের অধীনে চলে যেত। সুতরাং দেখুন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। 96 সালে সেই ব্যাপারটি ঘটলো, এবং এমনকি 96 সরকার বিএনপি সরকার যখন ক্ষমতা ছাড়ছিল, 96-এর পরে যখন বিচারপতি হাবিবুর রহমানের সরকার আসলেন, সেই সময়টাতে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে আওয়ামী লীগ কিন্তু 2001 সালে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে কিন্তু ক্ষমতা হস্তান্তর করে। আওয়ামী লীগ নির্বাচনে পরাজিত হয়েছিল। কি কারণে হয়েছিল আমরা তখন দেখেছি। প্রশাসন কি নগ্নভাবে, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রশাসনই নগ্নভাবে সারা দেশে আওয়ামী লীগের কর্মীদের উপর নির্যাতন চালায়, এবং 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে সারা দেশে শত শত হাজার মানুষের উপর যে নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নির্যাতনের যেই নিপীড়ন যে নেমে আসে সারা দেশে, সেটা আমরা দেখেছি। এখন বলুন, 2001 সালের ক্ষমতায় আসার পর 2006 সালে ওই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকেই তারা এমনভাবে ম্যানিপুলেট করলেন যে আমার বন্ধু ইতিমধ্যে বলেছেন যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াতে ব্যাঘাত তারাই সৃষ্টি করেছেন, যার দরুন আমাদেরকে আন্দোলনে নামতে হয়েছিল। কিন্তু আমরা আন্দোলন করেছি ঠিকই, কিন্তু আমরা আগুন দিয়ে সারা দেশে পরপর 2 বছর মানুষ হত্যা করিনি। আন্দোলন একটা বিষয়, আর শান্তিপূর্ণভাবে সুস্থ মস্তিষ্কে কোল্ড ব্লাডেড পরিকল্পনায় মানুষ খুন করা আরেকটা বিষয়। আমরা আন্দোলন করেছি, কিন্তু এইভাবে করে মানুষ হত্যা জামায়াত শিবিরের সাথে আমরা কখনো করিনি। এখন ব্যাপারটি হচ্ছে 2013 সালের পরে যখন আমাদের 14 সাল নির্বাচনের ব্যাপারটি আসলো, তখন আমাদের কিন্তু নির্বাচন সেই নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। একই পরিস্থিতি একদম। না, না, কিন্তু শামীম হায়দার পাটোয়ারি কিন্তু যেটা সেই বলেছেন। নির্বাচন কমিশনের কিন্তু অধীনে তারা সিটি কর্পোরেশন নির্বাচনগুলো করেছেন, তারা সেখানে বিজয়ী হয়েছিলেন। সেই নির্বাচন কমিশনের অধীনে তারা যেখানে বিজয়ী হন, কিন্তু একই নির্বাচন কমিশনের উপর তারা আস্থা রাখতে পারলেন না। এখন কূটনৈতিকদের সাথে যথাযথ সম্পর্ক রক্ষা করতে পারলে, সেনাবাহিনীকে মানে সেনাবাহিনীর ভেতরে যথাযথভাবে গুটি চালাতে পারলে, মানে শব্দটা ঠিক হলো কিনা, তাহলে আসলে এই কাজটি করছে কারা? মানে এই কাজটি 5ই করছে কারা? জানুয়ারিতেও এরকম একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল। এই শামীম হায়দার কাজটি পাটোয়ারি কিন্তু এরকম কারা একটি করেছে, ইঙ্গিত কোন দিয়েছেন। রাজনৈতিক দল করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আমি নাম বলছি না, কিন্তু কোন রাজনৈতিক দল সেনাবাহিনী বলুন বা অন্যান্য বাহিনীদেরকে উস্কানি দিয়ে এখন একটা জিনিস হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধিতে সুনির্দিষ্টভাবে কোন কোন প্রেক্ষাপটে একজন মিলিটারি অফিসারের বলেন বা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের রেজিস্ট্রিয়াল পাওয়ার থাকতে পারে, সেটা ফৌজদারি কার্যবিধিতে আছে। কিন্তু একটি রাজনৈতিক দল বারবার কিন্তু সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে আনছেন। আমাদের কথাটা হচ্ছে আমরা নির্বাচনে হারতে প্রস্তুত, কিন্তু অগণতান্ত্রিক শক্তিকে আমরা ক্ষমতা আসতে দিব না। তারাই নির্বাচন বর্জন করেছিলেন। এই নির্বাচন কমিশনের অধীনে তারা যেখানে নির্বাচনে বিজয়ী হন, তখন যদি তারা নির্বাচন বর্জন করেন, সেখানে আমি বলতে চাই যে তারা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, দেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, দেশের সিভিল প্রশাসনের উপরে, দেশের পুলিশ প্রশাসনের উপরে, এমনকি দেশের সামরিক প্রশাসনের উপরেও তারা আস্থা রাখতে পারছেন না। এবং কূটনীতিকদের সাথে রাজনৈতিক কথাবার্তা বলে কূটনীতিকদেরকে কনভিন্স করে আমরা দেখেছি কোন রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসার পরিকল্পনা করে। আমরা তাদেরকে বলবো, আজকে নির্বাচনের 2 বছর সময় আছে, রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন, জনগণের কাতারে আসুন, তখন রাজনৈতিক দল হিসেবে ঠিকই নির্বাচনের মাধ্যমে আপনারা ক্ষমতার অংশীদারিত্ব অবশ্যই পেতে পারেন যদি জনগণ আপনাদেরকে চায়, কিন্তু জনগণ ওনাদেরকে চান না। এই জিনিসটা ওনারা খুব ভালোভাবে জানেন। আপনি কি মনে করেন, মানে শামা ওবায়েদ আমার কথায় হেসে যে উত্তর দিলেন যে আসলে সংকটের সময় নাকি বোঝা যাবে যে কূটনীতিকরা আগের মতো তারকা আছেন কিনা, তো 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনকে ঘিরেও তো অনেক দেশের তৎপরতা, অনেক কূটনীতিকদের তৎপরতা, এবং সেই তৎপরতার সঙ্গে আপনাদের নির্বাচনের আসলো কত কিছু হলো, আপনাদের নির্বাচনে অংশগ্রহণেরও একটি সম্পর্ক ছিল বলেন অনেক। এখন যেটা হচ্ছে যে এখানে আওয়ামী লীগের একটা ডাবল স্ট্যান্ডার্ড আছে, সেটা হচ্ছে 2005-6 সালে যে কূটনীতিক মুভমেন্টটাকে আওয়ামী লীগ ওয়েলকাম করেছিল, নিজে অংশগ্রহণ করেছিল, দরজাটা খুলে রেখেছিল, সেই দরজাটা 12-13 সালে আওয়ামী লীগ বন্ধ করে রেখেছে। এবং 16 জন কূটনীতিক পত্রিকা মারফত বলেছি তারা বারবার প্রাইম মিনিস্টারের সাথে সেই সময় দেখা করতে চাচ্ছিলেন, প্রাইম মিনিস্টার কোনো অ্যাপয়েন্টমেন্ট দেননি। এরপরে তো 5 জানুয়ারির পরে একদিকে ভালো, মানে এদের সাথে কিসের কথা? এটা ভালো, একদিকে ভালো। যদি এটা 2005 সালে আওয়ামী লীগ করতো এবং এখনো করতো, তাহলে আমি এটা বলতাম কনসিস্টেন্ট অ্যাপ্রোচ। কিন্তু এখন আমি এটা কনসিস্টেন্ট বলতে পারছি না। এটা ভবিষ্যতে যদি কনস্টিটিউন্ট আওয়ামী লীগ এন্টারটেইন করেছিল সেটা সত্য, কিন্তু এটা করেছিলেন। আরেকটা জিনিস হয়েছিল, ইভেন 2001 সালেও কিন্তু 2 জন বিচারপতিকে সুপারসিড করে লতিফুর রহমান সাহেব তখন ধারণা করে হয়েছিল তিনি প্রো আওয়ামী লীগ হবেন হয়তোবা পলিসিগতভাবে, যাতে উনি ক্যাটাগরি হেডার, এটা কিন্তু করা হয়েছিল। কিন্তু সাজানো ছকটা কাজ করে নাই। ভোট নিরপেক্ষ হয়েছে বা না হয়েছে সেটা আমি বলবো না, তবে ওই ভোটে আওয়ামী লীগ অনেক ভোট পেয়েছিল 2001 সালে। অ্যান্ড অফকোর্স পিসফুল ট্রানজিশন হয়েছিল। 91 পরবর্তী সময়ের খুব 2-1টা পিসফুল ট্রানজিশনের মধ্যে ওইটা একটা, এটার জন্য আওয়ামী লীগ প্রশংসার দাবিদার ডেফিনেটলি। সমস্যা যেটা রয়ে গেছে, এখন কূটনীতিকদের আপনি অ্যাভয়েড করলে দুটি প্রবলেম হয়। আপনি অ্যাভয়েড করছেন, এখানে চারিত্রিক একটা ব্যাপার আছে, যেমন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, ওনার একটা দৃঢ়তা আছে, ফার্মনেস আছে, যেটা অন দ্য আদার হ্যান্ড আমরা খালেদা জিয়ার মধ্যে দেখতে পারি না। এটার কিছু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, যে কারণে উনি কূটনীতি কমপ্লিটলি অ্যাভয়েড করতে পারছেন। 2 টাকার মন্ত্রী বা কাজের মেয়ে মদিনা, এই আমলের কথাবার্তা হয়েছে, এটার ভালো দিক আছে। আপনি বললেন যে কূটনীতিকরা কি করবে ভবিষ্যতে, এটা দেখার বিষয় আছে। মানে আমি তো আসলে আমি আর জানি না পৃথিবীর আর কোনো দেশের এরকম উদাহরণ নাই, নেতারা রাষ্ট্রদূত। কিন্তু আমাদের একটা ক্ষতি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের লোকদের ভিসা কম দেয়া হচ্ছে আমেরিকাতে, ইউরোপে। আমার পারসেপশন, এবং আমি নিজেও অনেকবার গিয়ে দেখেছি, এবং অনেকেই ভিসা কম পাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত কম দিচ্ছে। আচ্ছা, এর কোনো পরিসংখ্যান আমার হাতে নাই। আমি একটা বিরতির পর ফিরে সংস্কার প্রসঙ্গে একটু কথা বলতে চাই, আর মামলা প্রসঙ্গে আপনাদের দুজনের সাথে, শামা ওবায়েদ এবং মহিবুল নওফেল, বিশেষভাবে আপনাদের দুজনের সাথে পারস্পরিক মামলা এবং সংস্কারের কি হলো। দর্শক থাকুন রাজকাহনে। সেই সময়ে 1-11 সময় সংস্কার শব্দটি খুব জনপ্রিয় হয়ে ওঠে, প্রথম ভীষণ আশাবাদ জাগায়, এবং এই সংস্কার করবেন আশাতেই বোধহয় 1-11 সরকার বেশ কিছুদিন একটা সমর্থন এবং জনপ্রিয়তার মধ্যেও ছিল। তো এবং কিন্তু আওয়ামী লীগ বিএনপিতে এই সংস্কারপন্থী 1-11 সরকার চলে যাওয়ার পরে একটা গালিতে পরিণত হয়, এবং তাদের অনেকের ক্যারিয়ার আসলে শেষ হয়ে গেছে সংস্কারপন্থী হওয়ায়। সংস্কারের কিছু হয়েছে কিনা মহিবুল নওফেল, মানে
আপনারা নতুন প্রজন্মের রাজনীতিবিদও বটে, মানে আপনি সংস্কারের উদ্যোগ দেখেন কিনা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভেতরে? আওয়ামী লীগে দেখেছেন ১/১১-র পর? দেখুন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার যদি কোনো প্রেক্ষাপটের কারণে চাপিয়ে দেওয়া সংস্কার হয়, তখন সেটা সংস্কার হয় না, তখন সেটা হয় পরিকল্পিত ষড়যন্ত্র। আমাদের রাজনৈতিক অবস্থানটা হচ্ছে সেটাই, যে যখন আপনি রাজনীতি করার জন্য বিধিনিষেধ আরোপ করেছেন, দেশে জরুরি অবস্থা আছে, তখন রাজনৈতিক দলগুলোতে সংস্কারের কথা পরিকল্পিতভাবে উঠানো হয়েছিল। কেন হয়েছিল? কারণ তখন একটা ষড়যন্ত্র ছিল যে দেশে যে ত্যাগী যে রাজনৈতিক পরিবারগুলো, রাজনীতিবিদরা যারা রাজনীতি করছিলেন, তাদেরকে সরিয়ে দিয়ে একটি পোষ্য রাজনৈতিক কারজাই রাজনৈতিক শ্রেণী তৈরি করার একটা পরিকল্পনা তখন ছিল। সেই প্রেক্ষাপটে সংস্কারের কথাটা এসেছে। এবং আমি বলি যে আমরা বলতে চাই যে সংস্কারের যদি প্রক্রিয়াটা যদি চলমান সাধারণ রাজনৈতিক স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে যদি আমরা কথাবার্তা বলি, সেই সংস্কারের কথাবার্তা বলি, সেখানে দোষের অবশ্যই কিছু নেই। রাজনৈতিক প্রক্রিয়াতে সংস্কার থাকবেই। আমরা তো সংস্কার অবশ্যই এনেছি। তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যে ত্রুটিগুলো ছিল সেগুলো সংস্কার করেই কিন্তু আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রক্রিয়া আমরা শুরু করেছি। এখন ব্যাপারটি হচ্ছে সংস্কারটা প্রাতিষ্ঠানিক সংস্কার হতে হবে। সংস্কারটা কোনো ব্যক্তি বিশেষের পকেটের প্রেসক্রিপশনে হওয়া উচিত নয়। এবং আমরা জানি দেশের সুশীল সমাজের কিছু সুনির্দিষ্ট ব্যক্তি তখন নাগরিক শক্তি বলে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিল, এবং তারাই পরবর্তীতে এই সরকার, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা আসার পরে কি করে বিশ্বব্যাপী ষড়যন্ত্র করে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিধিনিষেধ কথাগুলো আপনারা বলেন এবং কুশীলব শব্দটাও বলেন। মানে আপনাদের নেত্রী প্রধানমন্ত্রী তিনিও বলেন, তিনি 10 বছর ধরে আছেন যে এই রাজনৈতিক বাস্তবতা, এই কুশীলবদের বিচার হবে। কদিন আগে বোধহয় মোহাম্মদ নাসিম পরশুদিনও বলেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই বিচার করার কোনো উদ্যোগ নিলেন না কেন আপনারা? এটা কি এই কারণে যে সামাবাদ যেমনটা বলছিলেন, এমন তো একটা চালু কথা আছে যে এই সরকারের সবকিছু, মানে 111 সরকারের সবকিছু ক্ষমতায় গেলে বৈধতা দেওয়া হবে, নিরাপদে তাদের এক্সিট করতে দেওয়া হবে। দেখুন, যে কোনো দিয়ে আপনারা ক্ষমতায় এসেছিলেন। যে কোনো রাজনৈতিক সরকার যখন ক্ষমতা গ্রহণ করে, তখন পরবর্তী রাজনৈতিক সরকারের নেয়া সুনির্দিষ্ট পদক্ষেপগুলোকে তারা তাদের বৈধতা দিবে কি দিবে না সেটা সংসদে তারা পেশ করে, এবং সেখানে যদি সেই আইনগুলো যদি তারা মনে করে যে দেশের প্রয়োজন আছে, তখন সেই আইনগুলোকে তারা বৈধতা দেয়। এবং সেটা কিন্তু যে সমস্ত অধ্যাদেশ জারি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সময়, এর মধ্যে কিছু সুনির্দিষ্ট অধ্যাদেশ প্রাতিষ্ঠানিক কারণে আমরা বৈধতা দিয়েছিলাম। তার মানে এই নয় যে অবৈধ কাজকে আমরা বৈধতা দিচ্ছি। আমরা যেটা বোঝাতে চেয়েছি যে অধ্যাদেশ যেগুলো জারি হয়েছে সেগুলো যদি ধারাবাহিকতার প্রয়োজন হয়। খবরের কাগজ, অনলাইন এই সংবাদ করেছে যে এই কুশীলবরা কে কোথায়, মানে কারোর কোনো বিচার হয়নি বা তাদেরকে কোনো মানে তাদেরকে দেশেই থাকতে হয়নি। তারা এখন কেউ যদি দেশ থেকে পালিয়ে যান, আমরা জানি যে সংবিধানে আমরা সংবিধানকে আমরা এমনভাবে সংশোধন করেছি যে ভবিষ্যতে যদি কেউ অসাংবিধানিক প্রক্রিয়াতে অগণতান্ত্রিকভাবে যদি সরকার দখল করতে চায়, রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, তাহলে তার শাস্তি হবে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত করতে, শক্তিশালী করতে বারবার সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছেন। এখন আমরা ওই সরকারটি কেন দীর্ঘায়িত হয়েছিল? কারণ আমরা জানি তার পূর্ববর্তী সরকার কিন্তু 2 কোটি ভুয়া ভোটার লিস্টে রেখে দিয়েছিল, এবং সেগুলোকে পরিবর্তন করতে কিন্তু একটা সময়ের প্রয়োজন ছিল। আমরা কিন্তু যতটুকু রিজনেবল সময় ততটুকু দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু যারা বিরাজনীতিকরণে বিশ্বাস করে সেই সব কুশীলবরা কিন্তু গুটি চেলে ওই সরকারকে দীর্ঘায়িত করেছিল। আমরা কিন্তু দীর্ঘায়িত করার পক্ষে ছিলাম না, আমরা ছিলাম একটা প্রাতিষ্ঠানিক সংস্কারের পক্ষে ছিলাম, আমরা নির্বাচন কমিশনের সংস্কারের পক্ষে ছিলাম। রাজনৈতিক দলের ভেতরের সংস্কারের কথা তখন ভীষণভাবে উঠেছিল শামাওবাদ। বিএনপির ভেতরে এখনো অনেকেই বলেন যে বিএনপির ভেতরের, মানে আপনি সাংগঠনিক সম্পাদক, যে ঘর গোছানোর অবস্থা ভালো না। সাংগঠনিক সংস্কারের জায়গায় বিএনপিতে কতটা কাজ হয়েছে বলে মনে করেন? মানে রেকর্ড মানে আকারের মানে কমিটিও গঠিত হয়েছে আপনাদের। আমি সংস্কারের কথা বলছি, এটা তো দলের আভ্যন্তরীণ ব্যাপার। সংস্কারের কথা বলছেন, তার আগে আমি 2টি কথা বলে নিই 1/11-র ব্যাপারে। আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ যদি 1/11-কে ওন না করে, ওনারা যদি 1/11-র বিরুদ্ধে অবস্থান নেয়, ওনারা যদি মনে করেন যে 1/11 যা হয়েছিল সেটা সঠিক ছিল না, তাহলে 1/11-র যারা আপনি কুশীলব ওনারা বলছেন তাদের নামে একটা জিডিও হয়নি কেন? যখন 2008-9 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন পার্লামেন্টের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, রেকর্ডে আছে, পার্লামেন্টের রেকর্ডে, উনি দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন যে তৎকালীন সময়ে শেখ হাসিনা যখন জেলে ছিলেন তখন তৎকালীন সরকার তাকে বিষ প্রক্রিয়া তাকে মারার চেষ্টা করেছিল। এই বক্তব্য দেবার পরে যে তাহলে কেন
এই আওয়ামী লীগ সরকার এই কুশীলবদের বিরুদ্ধে কোনো বাংলাদেশের কোনো থানায় একটা জিডিও করে নাই। আমার প্রশ্ন হচ্ছে সেখানে, আর যদি না করে থাকে তাহলে তারা ১/১১কে ওন করে, তারা মনে করে যে এই ষড়যন্ত্র সঠিক ছিল। এবং আমি আপনাকে বলতে চাই যে ওনারা যতই বলুক না কেন বিএনপি ষড়যন্ত্র করে, বিএনপি জনগণের দল, বিএনপি ভোটের রাজনীতি করে, বিএনপি জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠন করতে চায়। কিন্তু ষড়যন্ত্র দেখা গেছে যে যখন এরশাদ এসেছিল, ওনার নেতা যখন এসেছিলেন, তখনও কিন্তু ওনারা বলেছিলেন যে উই আর নট টু আনহ্যাপি। দেখা যায় যে ওনারা মুখে বলেন যে আর্মিকে ব্যাক বেঞ্চে থাকতে হবে, কিন্তু যখন এরকম কোনো কিছু ঘটে যায়, অলৌকিক কোনো কিছু দেশে ঘটে যায় এবং সেটা ওনাদের ফেভারে যায়, তখন তারা সেটাকে 100% সাপোর্ট দেন। তো সুতরাং এরকম দ্বৈত নীতি থাকলে তো হবে না। এবং আমাদের যেটা কথা সেটা হচ্ছে, আমি নিরপেক্ষভাবে বলতে চাই যে আমাদের সংস্কার, যেটা আপনি বললেন ব্যাক টু সংস্কার প্রয়োজন, নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন, তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার প্রয়োজন। এবং নির্বাচনকালীন সময় সরকারটা কি রকম হবে সেটা তত্ত্বাবধায়ক নাও হতে পারে, বাট নির্বাচনকালীন একটা সরকার নিরপেক্ষ হতে হবে। সেটা এই আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য কোনো দল হলে চলবে না। কারণ আমাদের দেশের সিস্টেমে, আপনার এই টকশোতে আমি আগে বলে গেছি যে আমাদের দেশে কোনো দল কাউকে বিশ্বাস করে না। আনফরচুনেটলি স্বাধীনতার 42 বছর পরেও আমরা সেটা চালু করতে পারি নাই। যেহেতু পারি নাই, সুতরাং আমাদের একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রয়োজন এবং একটা শক্তিশালী নির্বাচন কমিশন প্রয়োজন, যে যার মেরুদণ্ড থাকবে, যার অধীনে নির্বাচনগুলো সুষ্ঠুভাবে হতে পারে। সুতরাং সেই সংস্কার প্রয়োজন। এবং দলের ভিতরে যে সংস্কার, আওয়ামী লীগের সংস্কার, বিএনপির সংস্কার, জাতীয় পার্টির সংস্কার, সেটা দলের সংস্কারের ব্যাপার। বাইরের লোক এসে দলের সংস্কার করবে কেন? ১/১১ সময় তো সংস্কার শব্দটা একটা গালিতে পরিণত হয়েছিল, কারণ বাইরের লোকজন এসে দলের সংস্কার করতে চাচ্ছিল। আওয়ামী লীগের সংস্কার আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগের নেত্রী ভালো বোঝেন যে ওনাদের কি দরকার, কি চেঞ্জ দরকার। আমাদের আমরা ভালো বুঝি আমাদের কি চেঞ্জ দরকার, ওনারা ওনাদেরটা ভালো বোঝেন। বাইরের লোকজন বা থার্ড পার্টি এসে বা বিদেশিরা এসে তো আমাদেরকে সংস্কার করে দিতে পারে না। দ্যাটস ওয়াই সংস্কার বিকেম এ গালি। তখন দ্বৈত নীতির প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে যেই প্রসঙ্গে শামা ওবায়দ আগে যেতে চেয়েছিলেন, যে মানে শেখ হাসিনার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ এবং আওয়ামী লীগের বেশিরভাগ নেতাদের বিরুদ্ধে আনিত অভিযোগই আসলে বাতিল হয়ে গেছে, মানে সেসব মামলা আর চলছে না। কিন্তু খালেদা জিয়ার যে জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই সবগুলো মামলাই সেই সময়ে করা, সেই মামলাগুলোতে প্রায় এখন সাজা হয়ে নাকি উনি 2019 সালে নির্বাচন করতে পারবেন না, এই কথা আপনাদের নেতারা বারবার বলছেন, মানে একরকমের আশা প্রকাশ করছেন আর কি। আসলে ব্যাপারটি হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের সময়, তৎকালীন 111 গভর্নমেন্ট যে সমস্ত আইন, যে সমস্ত আপনার হ্যারাসমেন্ট কেস যেগুলো দিয়েছে, সেগুলো কিন্তু অটোমেটিকলি অনেক বিএনপি নেতারাও কিন্তু সেগুলো কিন্তু কোয়াস্ট হয়েছে সেই সমস্ত মামলাগুলো, এবং সেগুলো থেকে তারা মুক্তিও পেয়েছেন। কারণ ব্যাপারটি হচ্ছে, কিছু কিছু মামলায় কিন্তু এখনো আমাদের দলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু সেই মামলাগুলো চলছে। আমি এখানে একটা লিস্ট আপনার সামনে দেখাতে চাই। এটা হচ্ছে প্রায় 20টি মামলার লিস্ট আছে এখানে। আমার বাবা তখন পুরো 2টা বছর সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি বন্দী ছিলেন। এই 20টা মামলার মধ্যে আমরা এখন পর্যন্ত এই 9টা মামলায় আমরা কোয়াশ করতে পেরেছি। এই বাকি সমস্ত মামলা কিন্তু রয়ে গিয়েছে। এই যে এখানে দেখুন আপনি, এমার্জেন্সি রুলে ফলস ডিক্লারেশন অফ ওয়েলথ ইন স্টেটমেন্ট, কনসিলমেন্ট অফ ইনকাম এন্ড ফলস স্টেটমেন্ট ইন ইনকাম ট্যাক্স রেট, এগুলো সবগুলো এমার্জেন্সি রুলের মধ্যে হয়েছে। এবং সেই মামলাগুলোতে এখনো কিন্তু ট্রায়াল প্রসেস কিন্তু চলছে। এবং লোয়ার কোর্টে আমার বাবা বাংলাদেশ আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা, সে কিন্তু এখনো কোর্টে গিয়ে কিন্তু সেই চলমান প্রক্রিয়াটা কিন্তু অনুসরণ করে আইনসম্মতভাবে সেই মামলাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার প্রচেষ্টা আমরা করছি। এখন ব্যাপারটি হচ্ছে যে, মামলা যদি হয়ে থাকে এবং মামলা যদি ফলস হয়ে থাকে, মামলাতে যদি গ্রাউন্ডস না থাকে, আপনি মামলা ফেস করুন। আমাদের নেত্রী গতকাল আমাদের 10 জানুয়ারির সমাবেশে বলেছেন পরিষ্কার করে যে, বেগম খালেদা জিয়া যদি মনে করেন যে তিনি নির্দোষ, তিনি মামলা ফেস করছেন না কেন। কিন্তু ব্যাপারটি হচ্ছে, নিশ্চয়ই সেখানে আমাদের নেত্রী পরিষ্কার করে বলেছেন যে নিশ্চয়ই এখানে কিন্তু আছে, যে কারণে শুধু মামলার ডেট পেছানো যাচ্ছে। মানে শামা ওবায়দ হাইকোর্ট থেকে বাতিল বা খারিজ হয়ে গেছে। তো ধরুন তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে মানে ১/১১ সময় 6টি ট্রায়াল প্রসেস যদি আপনি ফেস করতে না চান, আপনাদের আমলে 9টি, আমাদের হাইকোর্ট থেকে কিন্তু আমাদের মামলাগুলো খারিজ হয়নি। আমাদের কিন্তু আমরা যে স্টে অর্ডারগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু চলে যায়। পরবর্তীতে আমরা ট্রায়াল কোর্টে কিন্তু সেই মামলাগুলো ফেস করছি। ব্যাপারটা, আমি যদি নির্দোষ হই আমি মামলা ফেস করব, কিন্তু আমি তো জেলে নাই।
বিএনপি নেত্রীও কিন্তু জেলে নেই। এখন ব্যাপারটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রতিশোধ পরায়ণতার রাজনীতি করেন না এবং তিনি প্রতিশোধ পরায়ণতার রাজনীতিতে বিশ্বাস করেন না, এবং এজন্যই যে সংসদে অনেক কথা বলা সত্ত্বেও সুনির্দিষ্টভাবে যেহেতু ফৌজদারি কোনো অপরাধ সেখানে সংগঠিত করার সঠিক সুনির্দিষ্ট প্রমাণ আমরা পাইনি, তাই ফৌজদারি কার্যবিধিতে কিন্তু আমরা আপনার তবে নিশ্চয়ই মনে তদন্ত আছে আমরা যে করেছি। তত্ত্বাবধায়ক সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকারের রাজনীতিকে কার্যক্রমগুলো তদন্ত আমরা আমি শুরু বোধহয় করেছিলাম। একটু আরেক আইনজীবী হয়তো একটু সাহায্য করতে পারবেন মনে করিয়ে দিতে। ব্যারিস্টার পাটোয়ারি, তত্ত্বাবধায়ক সরকারের সময় যে রাজনীতিকদের বিরুদ্ধে হয়রানিমূলক যেসব মামলা হয়েছে, অসংখ্য মামলা হয়েছিল, সেসব মামলা প্রত্যাহারের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় এসে একটা কমিটি করে। সেই কমিটি শেখ হাসিনার বিরুদ্ধে, মানে আমি সেই শিরোনামও মনে করতে পারি যে শেখ হাসিনার বিরুদ্ধে আসলে সবগুলো মামলা প্রত্যাহারের সুপারিশ করে, কিন্তু খালেদা জিয়ার গুলো ধরে রাখে। জি, এটা আছে, এখানে আমি একটু অ্যাডও করি। সেই কমিটি হত্যা মামলা সেটাও প্রত্যাহার করেছে, সেটার সাথে হয়রানির সম্পর্ক নাই। তো সেখানে একটা পলিটিক্যাল কনসিডারেশন ছিল, এটা অস্বীকার করা যাবে না। আরেকটা ইস্যুতে আমি আসি, যেটা হচ্ছে বারবার ওই যে বৈধতা দেওয়ার প্রশ্ন আসতেছে, এটা একটা কিন্তু হত্যা মামলা সেই সময় মানে অনেক হত্যা মামলা ছিল প্রাইভেট পার্সনের মধ্যে, যেটার সাথে ওই মানে এটা শেখ হাসিনা না, তো আমি অন্য মামলা বলছি, অন্য মামলা বলছি, আমি দেখেছি আর কি আইনজীবী হিসেবে। না, আছে কিছু। এই একটা হচ্ছে যে এই যে আমরা যেটা বলি বৈধতা দেওয়ার ব্যাপার সরকারের নাই, হ্যাঁ ওখানে বলা আছে। তো পাস্ট এন্ড ক্লোজ বলে একটা শব্দ আছে আইনে, মানে যখনই যে সরকার থাকবে তারা যে কাজগুলো করে এগুলো আসলে বৈধতা না দেওয়া ছাড়া কখনো কোনো বিকল্প নেই। যেমন আওয়ামী লীগ জিয়াউর রহমানের আমল কিন্তু ওন করে না, কিন্তু জিয়াউর রহমান আমাদের বাজেট, নিয়োগ, সেই সময়ের সার্কুলার, এগুলো কি সব তারা অবৈধ করে দিতে পারবে না, তারা রাষ্ট্র চলবে না। তো এখানে আসলে সরকারকে বৈধতা দিতেই হবে, বৈধতা কারণ আপনি ওই বাজেটগুলোকে অবৈধ করতে পারবেন, ওই সময় নিয়োগগুলোকে অবৈধ করতে পারবেন, তাহলে দেশ চলবে কিভাবে? হ্যাঁ, তবে সেই সময় অর্ডিন্যান্স যেগুলো দেওয়া ছিল, এটা রফিকুল হক স্যার বলতো যে 10 মাসের যে বাচ্চা হওয়ার কথা 111 এটা 1 মাসে করার চেষ্টা করেছিল। প্রায় 350 মতো মানে অর্ডিন্যান্স ছিল বা 150 মতো ছিল, 10 থেকে 12টা মানে অ্যাপ্রুভড হয়েছে, পার্লামেন্টে র্যাটিফাই হয়েছে, বাকিগুলো হয়নি, অটোমেটিক নালিফাইড হয়ে গেছে। তো সেগুলো যেগুলো দরকার ছিল সেগুলো রাখা হয়েছে। আর সংস্কারপতি বলতে তখন একটাই জিনিস ছিল, দুই নেত্রীকে মাইনাস করা, এবং সেটাও পারা যায়নি বিকজ দুই নেত্রী দৃঢ় ছিল। সামাবাদ, আমি একটা কথা বলতে চাই যে উনি বললেন যে মামলা ফেস করার কথা। মামলা তো আমাদের 1 নম্বর মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে সবাই ফেস করছে। ওনার বাবারটা হয়তো ডিফারেন্ট, উনি ওটা বলতে পারবেন ভালো, কিন্তু তাহলে প্রধানমন্ত্রী না আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি মামলাগুলো কি ফেস করেছেন? উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে তো উনি মামলাগুলো ভ্যানিশ হয়ে গেছে, যে যায় নাই। ওনার কয়দিন কোর্টে যেতে হয়েছে, ওনার কয়দিন হাজিরা দিতে হয়েছে। তা এখন তার মানে আমরা এখানে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আপনি যদি সরকারে থাকেন, ক্ষমতায় থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, তাহলে মামলা দরকার নাই। আর যদি আপনি বিরোধী দলে থাকেন, এবং এই বর্তমান সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে মামলাগুলা তাদেরকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যই কিন্তু চালাচ্ছে। এবং বেগম খালেদা জিয়া বলে নাই যে আমি কোর্টে যাব না, উনি তো কোর্টে রেগুলার যাচ্ছেন, আইনগতভাবে যা যা ওনার ফলো করার দরকার উনি কিন্তু করছেন। এবং সেই সাথে শুধু উনি না, ওনার পরিবারের সকলেই করছেন। আমাদের দলের যত নেতার বিরুদ্ধে মামলা আছে, কর্মীদের বিরুদ্ধে মামলা আছে, হাজার 2007 থেকে 2015 সাল পর্যন্ত 24,000 মামলা আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে আছে সারা দেশে। আমরা তো ফেস করছি, আমরা প্রতিদিন ফেস করছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই মামলাগুলো তো রাজনৈতিক প্রণোদিত মামলা। এগুলো তো আমরা তো বেগম খালেদা জিয়া গিয়ে ট্রাক পোড়ায় নাই, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়ে ট্রাক পোড়ায় নাই, বাস পোড়ায় নাই। কিন্তু আওয়ামী লীগ যখন বলে, আওয়ামী লীগের নেতারা গর্ব করে বলে যে বিরোধী দলের আন্দোলন কিভাবে করতে হয় সেটা আওয়ামী লীগের কাছ থেকে শিখতে হবে। ওনারা যখন বলে সেটা আমি মনে করি তারা ঠিকই বলে, কারণ ওনাদের কাছ থেকে শিখতে হবে যে 96-তে ওনারা কিভাবে বাস পুড়িয়েছিল, ট্রাক পুড়িয়ে মানুষ মেরেছিল, সেটা ওদের কাছ থেকে শিখতে হবে। লগি বৈঠকের আন্দোলন কিভাবে করতে হয় সেটা শুধু আওয়ামী লীগই জানে বা আওয়ামী লীগের কাছ থেকে শিখতে হবে। সুতরাং এই আন্দোলন তো বিএনপি, এই পলিটিক্স বিএনপি করতে চায় না। বিএনপি পজিটিভ পলিটিক্স করতে চায়। 5ই জানুয়ারি 2014-তে একটা ভোটারবিহীন নির্বাচনে আমরা সেটা একটা অগণতান্ত্রিক একটা নির্বাচন আমরা মনে করি, এবং সেখানে আমরা প্রতি বছর এটা পালন করতে চাই। আপনারা পালন করতে দিতে আপনাদের বাধা কোথায়? আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আপনারা করেন, আপনারা আপনাদের প্রোগ্রাম দেন, আমরা আমাদের প্রোগ্রাম দেই। আমরা যে প্রোগ্রাম দিব সেটাতে আমরা তো এখানে কোনো সহিংস প্রোগ্রাম হচ্ছে না। শেষ করতে হবে। শামা ওবায়েদ, মহিবুল নওফেল, এই প্রশ্নটি আমি এখন প্রায় করছি আওয়ামী লীগের যিনি আসছেন যেদিন, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে এই প্রশ্নের একটা ভালো উত্তর দিয়েছেন মনে হয়। তিনি বলেছেন যে মানে একটা ইনসিকিউরিটি আছে 2014-র 5ই জানুয়ারি নির্বাচনটি যেহেতু ভালো হয়নি, ওই ইনসিকিউরিটির কারণে আপনারা বিএনপিকে মাঠে নামতে দিতে চান না। না, আমরা এখানে ইনসিকিউরিটি কোনো ব্যাপার না।
জিনিসটা হচ্ছে যখন আমরা আপনাকে আন্দোলন করার ক্ষেত্রে কোনো ব্যাঘাত সৃষ্টি করলাম না, তখন আপনি কি করলেন? আন্দোলনের নামে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করলেন। ব্যাপারটি হচ্ছে আপনি সমাবেশ করার জন্য চাচ্ছেন গণতন্ত্র ধ্বংস দিবস, সেই ধ্বংস দিবস উদযাপনের জন্য আর কি ধ্বংসযজ্ঞ, আর কি হত্যা আপনারা স্বাগতম জানাচ্ছেন, সেই ব্যাপারে তো আমরা শঙ্কিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শঙ্কিত। এখন আমরা গণতন্ত্রের বিজয় উদযাপন করার জন্য সমাবেশ করছি, ওনারা ধ্বংস উদযাপন করার জন্য, হত্যা উদযাপনের জন্য। ধ্বংস এবং হত্যার রাজনীতি, ধ্বংস এবং জেনারেল জিয়াউর রহমান ক্যান্টনমেন্টে সামরিক বাহিনীর মুক্তিযোদ্ধা অফিসারদেরকে হত্যা করেছিল। কোল্ড ব্লাডেড মার্ডার তিনি সংগঠিত করেছিলেন। গত দুই যে আন্দোলনের যে সময় গেল, আমরা দেখেছি কিভাবে করে মানুষকে হত্যা করে। আওয়ামী লীগ আন্দোলন করেছে, লগি বৈঠা আন্দোলনের নামে যে কথা বলা, কতজন মানুষ হত্যা হয়েছে, আর এই যে 2 বছর বিএনপি 200-র উপরে মানুষ হত্যা হয়েছে। সংখ্যার আমি যেতে চাই না। অসংখ্য ধন্যবাদ মহিবুল হাসান চৌধুরী নফেল, ধন্যবাদ শামা ওবায়দ, ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ধন্যবাদ। দর্শক জানেন আমরা প্রতিদিন কোন এক জনপদের মানুষের সাফল্যের গল্প দিয়ে শেষ করি। বিদেশ থেকে খালি হাতে ফিরে চাষাবাদ করে ভাগ্য ফিরিয়েছেন কুষ্টিয়ার শরীফুল। কৃষি বিভাগের পরামর্শে নতুন নতুন সবজি আর ফসল আবাদ করে দেখে আসি তার সাফল্যের গল্প। কুষ্টিয়া সদরের করিমপুর গ্রামের ছেলে শরীফুল ইসলাম ভাগ্য বদলে আসায় 1995 সালে পাড়ি জমিয়েছিলেন বিদেশে। যদিও কয়েক বছর পর অনেকটা শূন্য হাতেই ফিরে আসেন। কিছুদিন বেকার থাকার পর নিজের সামান্য কিছু জমির পাশাপাশি অন্যের জমি লিজ নিয়ে শুরু করেন কৃষিকাজ। আমি বিদেশ থাকতাম, থাকার পরে আমি আইসে যা ধরেন 10-12 বছর এই চাষ ধরেছি। এই জমিগুলো আমি নিজে চাষ করি আমি পেঁয়াজ করতাম, রসুন করতাম। আমার সবগুলো যেগুলো খেতে আছে সবগুলো আমার কম বেশি করে সব খেতে আমার আছে। কয়েক বছরের মধ্যেই কৃষিতে সাফল্য পান শরীফুল। গত 10 বছরের বেশি সময়ে কৃষির আয় দিয়েই বাড়ি পাকা করেছেন, কিনেছেন মোটরসাইকেলও। নতুন সবজি আবাদে ঝোঁক বেশি শরীফুলের। জেলায় কচুরলতির আবাদ তার হাত দিয়েই শুরু। নানান সবজি আবাদের পাশাপাশি সার পালন করেও বছরে বাড়তি কয়েক লাখ টাকা আয় করেন তিনি। নতুন যে টেকনোলজি আসে আমরা যদি করার আগ্রহ প্রকাশ করি, সে কৃষক নেয়, তার জন্য কিন্তু আসলে খুবই ভালো। এবং সে এবারে যে লতিরাজ করছে তার দেখা দেখি কিন্তু আরো 10-15 জন কৃষক কিন্তু এবার করার আগ্রহ প্রকাশ করছে। শরীফুলকে অনুসরণ করতে শুরু করেছেন এলাকার অন্য কৃষকরাও। আমরা উদ্বুদ্ধ হচ্ছে যে এই নতুন চাষ, এই লতি কচু আমার দেশে ছিল না, এখন বর্তমানে আইছে। এই শরীফুলের দিকে আরো 10-15 জন এই বীজ চাষছে, বিভিন্ন রকমের প্রচুর লাভজনক আছে। তার সঙ্গে উদ্বুদ্ধ হয়ে আমিও চাষ করি এবং আমরা দুইজনেই মানে লতি আবাদ করছি। কুষ্টিয়া কৃষি বিভাগের কর্মকর্তারাও শরীফুলের প্রশংসায় পঞ্চমুখ। তাকে একজন আগ্রহী এবং প্রযুক্তি খুব দ্রুত গ্রহণ করি এরকম একজন কৃষক হিসেবে আমার কাছে মনে হয়েছে। তারপর প্রযুক্তিগুলি শরীফুল আগ্রহ নিয়ে করেছে এবং সেটার ভালো ফলাফল দেখে অন্যরাও কিন্তু উদ্বুদ্ধ হয়ে সেটা করেছে। শরীফুলের এই সাফল্য মানুষকে নতুন নতুন সবজি আর ফসল চাষে আগ্রহী করে তুলবে। ডিবিসি নিউজ ডেস্ক। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।